সবাই আমাকে শুনতে পাচ্ছিস? তোদের ভয় লাগছে না? কালকে যে রেজাল্ট হতে যাচ্ছে, ব্যাপারটা তো খুবই ভয়ের। রেজাল্টের আগের দিন তো আমার টেনশনে গা হাত পা জড়ো হয়ে আসতো। 2012 সালে আমার এইচএসসি রেজাল্ট হয়েছিল। তো এ প্লাস যে পাবো এটা তো পরীক্ষা দেওয়ার পরেই বোঝা যায়। তো কিন্তু এ প্লাস পেলেও গোল্ডেন এ প্লাস পাবো কিনা সেটাই ছিল সত্যি কথা আসল মূল দুশ্চিন্তার কারণ। তো সারাদিন সকাল থেকে কখন রেজাল্ট দেবে 10টা থেকে তো আর মানে নড়াচড়া করা যায় না। কি করব? ধরো কালকে রেজাল্ট হবে তুমি জানো, কিন্তু কয়টায় হবে? তুমি জানো যে কালকে 10টার পরে যে কোনো সময় রেজাল্ট হতে পারে। 10টা, 10:30, 11টা, 11:30, 12টা বেজে গেল, রেজাল্ট হয় না। 12:30 রেজাল্ট হয় না। তো আমরা তো অ্যাডমিশনের সময় ফার্মগেটে একটা বাসা ভাড়া করে থাকতাম। একটা বাসা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম আমরা 3 বন্ধু মিলে। তো আমাদের বাসায় যে আপা কাজ করতেন তিনি এসে বললেন যে বাসায় চাল শেষ হয়ে গেছে, আপনাদেরকে দুপুরে ভাত খেতে হলে চাল আনতে হবে। ঠিক আছে? তো আমরা সকাল থেকে নড়াচড়াই করতেছি না। আমাদের হয়তো সকালেই বলছিল, আমার এখন মনে নেই। কিন্তু আমরা বাসা থেকে আর বের হচ্ছি না, কারণ রেজাল্ট কখন দিয়ে দেয়। তখন তো আর এরকম আমরা ইন্টারনেটে রেজাল্ট দেখতাম না, তখন এসএমএস আসতো। এখনো এসএমএস আসে হয়তো বা তোমাদের, কিন্তু এসএমএস হয়তো বা আসে, কিন্তু আমরা তো এখন ওই ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে পাই। 2012তে এইচএসসি রেজাল্টে আমরা এরকম ওয়েবসাইট দেখতাম না, সব এসএমএস আসতো। তো ব্যাপারটা বেশ মজার যে এসএমএস এর অপেক্ষা করছি আমরা, বারবার ফোন চেক করি যে এসএমএস আসলো কিনা, বারবার করে ফোন চেক করি যে এসএমএস আসছে কিনা, এসএমএস আসছে কিনা, তো এসএমএস আর আসে না। পরবর্তীতে ওই যে দুপুরে তো খেতে হবে ভাত, রেজাল্ট যখনই দিক দুপুরে তো ভাত খেতে হবে। পরে আমরা বাজার গেলাম। বাজারে যখন মুদি দোকানে দাঁড়িয়ে, আমার এখনো মনে পড়ে, মুদি দোকানে দাঁড়িয়ে আমরা ওই চাল ডাল কিনতেছি, দোকানিকে টাকা দিব, তখন ফোনটা ভাইব্রেট করে উঠলো। এবং ফোনটা ভাইব্রেট করে উঠে তো ভয় পেয়ে, মানে আমি বুঝতেই পারলাম যে এসএমএস এসেছে। হ্যাঁ, তো আমি নিজের এসএমএস অন করে আমি দেখলাম যে প্লাস 5.0 জিপিএ 5.00, তারপরে ওখানে সাবজেক্ট গুলো দেওয়া ছিল, যে সাবজেক্ট এইভাবে দেওয়া ছিল বোধহয় যে সাবজেক্ট গুলা কোনটাতে কি পেয়েছো, এরকম ভাবে একটা এসএমএস লেখা থাকতো, যতদূর আমার মনে পড়ে। বুঝতে পারলাম। তো আমি, আমার এক দেখায় মনে হলো যে দুই একটা সাবজেক্ট আবার এ পাইলাম নাকি। আমি সাহস পাইলাম না, আমি ফোনটা আমার সাথে যে বন্ধুটা বাজার করতে গিয়েছিল ওকে দিয়ে দিলাম। ও তখন দেখে বললো, বন্ধু তুমি গোল্ডেন পেয়েছো। ওর এসএমএস তখন আসে না, তো আমার এসএমএস চলে আসলো, আমি গোল্ডেন পেয়ে গেলাম। তো আমরা কংগ্রেচুলেশন, ও দিয়ে দিল আমাকে। কিন্তু ওর এসএমএস আর আসে না। ওর এসএমএস 5 মিনিট গেল, 10 মিনিট গেল, আমরা বাসায় চলে আসলাম। হ্যাঁ, এফবিতে একটা পোস্ট করলে ভালো হয়। এফবিতে তো পোস্ট করছি, মানে এফবিতে তো ক্লাস চলতেছে তাই না ভাই? এফবিতে একটা পোস্ট করলে ভালো হতো ভাই, অনেকে ওয়েট করতেছে। কিসের এফবিতে? তো কবেই পোস্ট করছি আমি, সবাই ক্লাস দেখতে পাচ্ছি কিনা। হ্যাঁ, তো পরবর্তীতে ওর এসএমএস আসলো মোটামুটি প্রায় 15 মিনিট পরে, কারণ বাল্ক এসএমএস পাঠাইছে, একটার পর একটা, একটার পর একটা ডেলিভারি হচ্ছিল। ও বললো, ও এই সময় টেনশন করলো কি, নিশ্চয়ই যারা গোল্ডেন এ প্লাস পেয়েছে তাদেরকে আগে এসএমএস দিচ্ছে, এরপর যারা গোল্ডেন এ প্লাস পায়নি তাদেরকে তারপরে এসএমএস দিচ্ছে। কিন্তু সেটা তো দিন শেষে সত্য হয়নি। ওর এসএমএস 15 মিনিট পরে আসলো, দেখা গেলো ও গোল্ডেন এ প্লাস পেয়েছে। তো এটা মানুষের সাথে এরকম ফলাফলের সময় আমাদের সবার টেনশন হবে, কিন্তু সত্যি কথাটা কি জানো, তুমি যতই টেনশন করো কোনো লাভ নাই। পৃথিবীর কোনো কিছু এক মুহূর্তের জন্য চেঞ্জ হবে না। তুমি অলরেডি যা করে ফেলেছো সেটা যেই মুহূর্তে পরীক্ষাটা শেষ মুহূর্তে শেষ হয়ে গেছে, ওই মুহূর্তে দ্যাট ইজ ডান। এখন শুধু তুমি সেটা রেজাল্টটা পাবা, কোনো কিছুই চেঞ্জ হবে না। আজকে তুমি সারাদিন যদি নাও ঘুমাও, সারা রাত যদি আজকে না ঘুমাও, সারা রাত যদি নামাজ পড়ো, আল্লাহ পাক, অবশ্য আল্লাহ পাকের পক্ষে যে কোনো কিছু সম্ভব, কিন্তু এরকম মিরাকেল হবে না যে তোমার পরীক্ষায় খাতা বদলে যাবে, তাই কিনা? তো সেই জন্য টেনশন করে সত্যি কথা হলো খুব একটা লাভ হয় না, কিন্তু এটা আমাদের হিউম্যান নেচার যে আমাদের টেনশন হবে, এবং তোমাদের দু একদিন পড়ালেখা হবে না। কিন্তু আমি শিক্ষক হিসেবে তোমার জন্য জাস্ট দোয়া করতে পারি, তোমাকে, তোমার জন্য জাস্ট দোয়া করতে পারি যে আল্লাহ পাক তোমাকে তোমার কাঙ্ক্ষিত ফলাফলটা প্রদান করুক। তুমি, তোমার যেটা লক্ষ্য, যদি তোমার লক্ষ্য হয় এ প্লাস, তুমি সেই এ প্লাস পাও। তোমার লক্ষ্য যদি হয় গোল্ডেন, তুমি সেই গোল্ডেন পাও।
ঠিক আছে, আমি আম, তো তবে সবসময় মনে রাখবা এই যে গোল্ডেন, এইটা কিন্তু এই যে গোল্ডেন, এটা কিন্তু ভাইয়া গোল্ড, গোল্ডেন, এটা কিন্তু গোল্ড না। তো যতই গোল্ডেন পাই আর এখানে যতই এ প্লাস পাই, মেইন জিনিস কিন্তু ভাই অ্যাডমিশন। আবারও বলছি, কালকের রেজাল্টটা তোমাকে একটা, আগামীকালকের ফলাফলটা তোমাকে একটা ধাক্কা দিতে পারে বা তোমাকে একটা বুস্ট আপ করতে পারে, যেটাই করুক। আগামীকালকের ফলাফলটা তোমাকে যে কোনো, আগামীকালকের ফলাফলটা তোমাকে এর মধ্যে যে কোনো কিছু একটা করবে, ঠিক আছে? হয় তোমাকে বুস্ট আপ করবে, না হয় তোমাকে আহ কিছুটা মন খারাপ করাই দিতে পারে। কিন্তু বাস্তবতা হলো যে এইটার মেইন জিনিস হলো অ্যাডমিশন। যেমন আমি ঢাকা মেডিকেলে পড়ার পর থেকে কেউ আমাকে কখনো জিজ্ঞাসা করেনি আমার এইচএসসি রেজাল্ট কি ছিল, সত্যি কথা। নো ওয়ান, নেভার এভার, কেউ কখনো জিজ্ঞাসা করেনি। আমাদের তিনজন রুমমেটের মধ্যে আমরা দুজনই এসএসসি তে এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়েছিলাম। আরেকজন, আমার যে বন্ধুটা, আমার আরেকজন রুমমেট যার কথা প্রায়ই বলি, আমার মনে হয় সে এসএসসি তে হয়তো এ প্লাস পেয়েছিল, এইচএসসি তে 4.75 বা 4.78 পেয়েছে। ও কিন্তু 4.88 পেয়েছে এইচএসসি তে। ও কিন্তু ভাই ফার্স্ট টাইমে কোথাও চান্স পায় নাই, সেকেন্ড টাইম সে ঢাকা ভার্সিটির জন্য কোচিং করেছিল, কিন্তু সে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে, ঢাকা মেডিকেল কলেজ ডিএমসি তে। এবং এখন কিন্তু ভাই কেউ ওর কাছে কেউ কোনোদিন জানতে চাইবে না, ওর কাছে কেউ কোনোদিন জানতে চাইবে না যে ওই কি 4.80 পাইছিল না কিনা, কারণ ও ঢাকা মেডিকেল চান্স পেয়ে গেছে। তো যাদের রেজাল্ট কালকে খারাপ হবে, আমি তোমাদেরকে বলবো এটাকে অবশ্যই শোক হবে, কিন্তু ভাইয়া মনে রাখবা তোমার মেইন জিনিস কিন্তু এইটা, তুমি কোন জায়গায় পড়ছো। বাকি জীবন এটা দিয়েই তোমার সিদ্ধান্ত হবে যে তুমি কোন জায়গায় পড়ছো। এইচএসসি রেজাল্ট, হ্যাঁ, চাকরির সিভিতে জমা যখন দিবা তখন হয়তো বা লাগবে, কিন্তু যখন দেখবে যে তুমি এই জায়গায় পড়েছো, ভালো জায়গায় পড়েছো, তখন সেটা গৌণ হয়ে যায়। তো আল্লাহ পাক কিন্তু সবসময় একটা কামব্যাকের অপশন রাখেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি তওবার অপশন রেখেছেন। আমি কি বুঝাতে পেরেছি? তো মোটেই একদম হতাশ হবা না, কালকে যাদের ফলাফল আশানুরূপ হবে না, একদম জাস্ট তোমাদেরকে দারুণ আরেকটা উদাহরণ দেই, খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ ফলাফল খারাপের, একদম টপ মোস্ট উদাহরণ আমার দেখা ও এই ভিডিওটা কখনো যদি দেখে, আমার দেখা সেরা, আমি নিত্রকে যে সেরা মেধাবীকে দেখেছি আমার জীবনে, মানে আমার সবচেয়ে সেরা মেধাবী বন্ধু, ও, আমার বন্ধুটা রাজুক কলেজে, আমি তো রাজুক কলেজে পড়েছি, আমার বন্ধুটা, ও রাজুক কলেজের, আমি তো রাজুক স্কুলের না, ও রাজুক স্কুলের। ও এসএসসি তে ইংলিশে এ এ প্লাস পেল না, ইংলিশে পায় ও এ, ইংলিশেও এ প্লাস পায় না, ইংলিশেও এ পায়। ওর সব বন্ধু বান্ধব, ওর শাখার সবাই মোটামুটি গোল্ডেন পায়, ও গোল্ডেন পায় না। ফলে ও রাজুক কলেজেই থাকে কলেজ লাইফে, কিন্তু এইটা ওকে প্রচন্ড একটা ওর মধ্যে জেদ তৈরি করে। ভাই, এমন জেদ, এইচএসসি তে গোল্ডেন তো গোল্ডেন, ও রাজুক কলেজের ইতিহাসে সেরা রেজাল্টটা করে এসে না, কয়েক বছর আগ পর্যন্ত সেটাই সেরা রেজাল্ট ছিল। রাজুক কলেজ থেকে বুয়েটে ফোর্থ হয় আমাদের বছর, ও হয়েছিল বুয়েটে ফোর্থ, আমি হয়েছিলাম একই সেকশন থেকে মেডিকেলে ফিফথ, ভাইয়া। এবং ওইটা প্রায়ই বলতো যে আমি কিন্তু এ প্লাস পাই নাই, সো এটা কিন্তু একটা ছোট্ট আক্ষেপ ছিল, বোঝাতে পেরেছি? তো এখানে একটা হোঁচট খাওয়া মানে সেটা হেরে যাওয়া না, এটাকে চাইলেই কনভার্ট করা যায়। ফ্যান্টাস্টিক। আবার অনেকে এসএসসি তে এইটা খারাপ করে, অনেকে আবার কাঁদতে কাঁদতে বানের জলে ভেসে গেছে, অনেকে যাদের কথা আজকে আমার মনেও নাই, তোমরাও কেউ কখনো মনে করবে না। পৃথিবী যারা কামব্যাক দেয় তাদেরকেই মনে রাখে, যারা দিন শেষে এই জায়গাটাতে পৌঁছাতে পারে তাদেরকেই মনে রাখে, এইটা সবসময় মনে রাখবা। তো কালকে যে ঘটনায় ঘটুক, তোমার হাতে কিন্তু স্টিল নাও চান্স আছে, তোমার হাতে স্টিল নাও 2 থেকে 3 মাস সময় আছে একটা নিজেকে প্রুফ করার। আমি কি বুঝতে পেরেছি? ঠিক আছে, আমরা যারা আমাদের পাস্ট নষ্ট করেছি তাদের কাছে 4.75 অনেক ভালো রেজাল্ট, হ্যাঁ খুবই ভালো। 4.75 আসলে ভালো রেজাল্ট। তো আবারও বলছি ছোট ভাই বোনেরা, আমি তোমাদেরকে শুধু এটাই বলতে পারি যে জীবনের যে কোনো মুহূর্তে তুমি চেষ্টা করতে পারো কামব্যাক দেওয়ার, তোমার হাতে তো একটা বরং লেজিট চান্স আছে। তো কালকে যাদের রেজাল্ট আশানুরূপ হবে না, যারা গোল্ডেন পাওয়ার কথা গোল্ডেন পাবা না, যারা এ প্লাস পাওয়ার কথা এ প্লাস পাবা না, তারা মোটেই ভেঙে পড়বা না। ভেঙে পড়লেই মনে রাখবা তুমি শেষ, আর তুমি উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু তুমি যদি স্ট্রং থাকো, আল্লাহ পাক তোমাকে অবশ্যই এটা পুরস্কার দিবেন। আমি অনেস্টির সাথে তোমাকে সত্যি কথাগুলো অনেস্টির সাথে বললাম। তাহলে যাই হোক, আমরা এই চ্যাপ্টারটা আজকে পড়ে ফেরি, চলো ক্লাসে মনোযোগটা দিয়েই দাও।
তুমি মনোযোগ না দিলে তোমার এই সময়টা শুধু নষ্ট হবে, পৃথিবীর কিন্তু রেজাল্ট কিন্তু বদলাবে না। তো আজকে আমরা 3টা টপিক পড়বো। আমরা প্রথমে পড়বো শ্বসন নামক টপিকটা। তোমাদেরকে আমি বলেছি যে শ্বসন শক্তি কাপুরের সিনেমা দেখাবো। এটা বলার একটাই কারণ, সেটা হলো শ্বসনের মাধ্যমে আমরা কি তৈরি করি, আমরা শক্তি তৈরি করি। মনে রাখবা, আমাদের প্রত্যেকটা কাজের জন্য শক্তি দরকার। আমি যে কথা বলছি আমার এই জায়গায় শক্তি লাগছে, আমি যে চোখ দিয়ে তাকাচ্ছি শক্তি লাগছে, এই যে মুখটা নড়াচ্ছি শক্তি লাগছে। যেই মুহূর্তে একটা কোষের মধ্যে শক্তি তৈরি করা বন্ধ হয়ে যাবে, ওই কোষটা কিন্তু মৃত্যুবরণ করবে। ওইটা হলো মৃত কোষ। আমাদের কোন কোষে শক্তির প্রয়োজন নেই? উত্তর হলো মৃত কোষ। তোমার শরীরে যতগুলো কোষ আছে, যদি ধরো 100 ট্রিলিয়ন কোষ থাকে, যদিও বইয়ের মধ্যে লেখা আমাদের শরীরে 100 ট্রিলিয়ন কোষ, বাস্তবে এর অর্ধেক কোষ থাকে আমাদের শরীরে। তো 100 ট্রিলিয়ন কোষের প্রত্যেকটা কোষে কিন্তু প্রত্যেক মুহূর্তে শক্তি লাগে, এবং এই শক্তির নাম হলো এটিপি। শক্তি ছাড়া আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারবো না, এক মুহূর্ত বেঁচে থাকতে পারবো না। আর এই শক্তি তৈরি করার প্রক্রিয়াকেই বলা হয় শ্বসন। এটা নিয়ে আজকে আমরা পড়ালেখা করব, শ্বসন, শক্তি তৈরি করার প্রক্রিয়া। এবং এই শক্তি তৈরি করতে হয় বলেই তুমি দুপুরবেলা খাবার খেয়েছো, তাই না? এই যে দুপুরবেলা তুমি গ্লুকোজ খেয়েছো, সেই গ্লুকোজটাকে ভাঙার জন্য তুমি এই যে প্রত্যেক মুহূর্তে অক্সিজেন দিচ্ছ। কেন তুমি গ্লুকোজ এবং কেন তুমি দুপুরবেলা খাবার খাও, কেন তুমি নাক দিয়ে শ্বাস নাও? এর একটাই কারণ, কারণ এটা থেকে শক্তি আসবে। এই যে দেখো 36 অণু এটিপি, এখান থেকে শক্তি আসবে। এই শক্তির যে মুহূর্ত থেকে প্রয়োজন হবে না, সেই মুহূর্তে এগুলো কোনোটাই করতে হবে না। তুমি তাকায় দেখো তো, এই যে আমার মোবাইল ফোনটা, এইটা চলার জন্য কিন্তু প্রতি মুহূর্তে শক্তি দরকার। বুঝাতে পারলাম? দেখো, এটা চার্জ শেষ হয়ে গেলে এটা বন্ধ হয়ে যাবে। আমরা এটাতে শক্তি দিই কিভাবে? এই যে এটাতে কারেন্টের তার লাগিয়ে এটাকে চার্জ করি। মানুষ যেই মুহূর্তে আবিষ্কার করে ফেলবে নিজেকে চার্জ দেওয়ার পদ্ধতি, ওই মুহূর্ত থেকে কিন্তু তোমার এই শ্বসনের আর কোনো প্রয়োজন হবে না। পৃথিবীর ইতিহাস পুরোপুরি বদলে যাবে, এবং তোমাকে গ্লুকোজও খেতে হবে না, অক্সিজেনও নিতে হবে না। যদিও আমাদের গ্লুকোজ এবং অক্সিজেন অন্য অনেক কাজে ব্যবহৃত হয়, কিন্তু শক্তির জন্য আর এই দুটা জিনিসের তখন প্রয়োজন হবে না। চিন্তা করতে পারো, দেখো পেটের ভাতের জন্য আমাদের কত পরিশ্রম, কিন্তু যেই মুহূর্তে মানুষ আবিষ্কার করে ফেলবে চার্জ দেওয়ার সিস্টেম, সেই মুহূর্তে কিন্তু মানে নিজেকে শরীরে কিভাবে শক্তি ঢুকাই দেওয়া যায়। ধরো তুমি একটা এটিপি ট্যাবলেট খেয়ে নিলা, একটা এটিপি খেয়ে নিলা, ওই ট্যাবলেট দিয়ে সারাদিন চলে গেল, তোমার আর কখনো শক্তিরই প্রয়োজন হইলো না। মানে ওইটা তোমার 24 ঘন্টা তোমার রিচার্জ দিল। এরকম কিন্তু হতে পারে আজ থেকে 50 বছর, 100 বছর, 200 বছর পর। এই জিনিস অবশ্যই আসবে। এটিপি ট্যাবলেট, একটা ট্যাবলেট খাবা, 6 ঘন্টা কোনো ক্ষুধা টুধা লাগবে না। সারাদিনে 4টা ট্যাবলেট খেলে পুরা দিন কাভার, ভাত খেতে হবে না, কোনো অক্সিজেন নিতে হবে না। এই দারুণ ব্যাপার। জিনিসটা কি বুঝাতে পারছি? ব্যাপারটা কিন্তু দারুণ দারুণ। বুঝতে পেরেছি? তো এই যে কেন এই জিনিসগুলো পড়ছো, এগুলোই তো তোমরা আবিষ্কার করবে যারা ইঞ্জিনিয়ার হবা। ওর তোমরা ভাবতে পারো যে বায়োলজি পড়ে আমরা কি লাভ, আমি তো ইঞ্জিনিয়ার হব। তুমি কি জানো, বিশ্বের দারুণ দারুণ জিনিসগুলো, বিশ্বের যত বড় 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 প্রতিষ্ঠান, তারা যে বায়োলজির মধ্যে ইঞ্জিনিয়ারিং ঢুকাচ্ছে, যেমন ধরো ইলন মাস্ক, সে তো নিউরালিং ব্রেইন নিয়ে কাজ করছে। এবং বড় বড় সকল প্রতিষ্ঠান যেমন গুগল, ওর কিন্তু আলাদা বায়ো ল্যাব আছে, তারা কিন্তু এনিমে মডেল নিয়ে নিয়মিত গবেষণা করে। ওই জায়গাতে এই যে বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে। এবং বায়োলজি কিন্তু রিয়েল সায়েন্স, একদম রিয়েল সায়েন্স। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই সব কিছুকে বায়োলজির মধ্যে ইন্টিগ্রেট করার চেষ্টা করে। কারণ দিন শেষে তো তোমার শরীরটাকে তো উন্নত করতে হবে। বোঝো নাই কেন বায়োলজিকে রয়্যাল বলা হচ্ছে? এই যে এত কিছু মানুষকে ভালো রাখার জন্য তো। আর মানুষ তো বায়োলজিক্যাল জীব। মানুষ কি ফিজিক্সের জীব নাকি? মানুষ কি কেমিস্ট্রি জীব নাকি? মানুষ তো বায়োলজি জীব। সো এই জিনিসগুলো তোমরা তখনই আগ্রহ পাবা যখন এটার তুমি গভীরভাবে বুঝতে পারবা। তো ভবিষ্যতে দারুণ হবে না তুমি যদি এটা আবিষ্কার করে ফেলো, কৃত্রিম এটিপি, যে এই এটিপিটা খাইলাম, এটা কোষে গিয়ে ডিরেক্ট কাজ করলো। তুমি যদি এইটা নিয়ে গবেষণা করে এটা আবিষ্কার করে ফেলো, মানে নোবেল তো তোমার পায়ের মধ্যে এসে তোমাকে চুমা দিবে। তোমার পায়ের মধ্যে এসে নোবেল তোমাকে চুমা দিবে, তোমাকে নোবেলের জন্য আবেদনও করা লাগবে না। তুমি যা যদি এই বিশাল আবিষ্কারটা করো, তুমি ধরো একটা আবিষ্কার করলা, চিন্তা করো তো, এক খাওয়ার জন্য আমাদেরকে কত কিছু করতে হচ্ছে। পুরো কৃষি ব্যবস্থা চিন্তা করা যায় শুধুমাত্র তোমাকে খাওয়ানোর জন্য। মাইলের কৃষক কত পরিশ্রম করতেছে। তুমি যদি এই প্রবলেমটি সলভ করে ফেলো, এটিপি, সূর্যের আলো থেকে নিজে এটিপি বানায় ফেলবা। চিন্তা করো, চিন্তা করো, তুমি পৃথিবী থেকে কত কিছু শেষ করে ফেলতে পারবা, মানুষকে কত আরাম দিতে পারবা, কৃষকের এত পরিশ্রম করতে হবে না। বুঝাতে পারলাম? তো যাই হোক, এই আবিষ্কার ভবিষ্যতে আজও তুমি আমি হয়তো করতে পারবো না, বাট তুমি বা তোমরা করতে পারবা।
তো শক্তি দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া অফ লাইফ, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া, প্রত্যেকটা কোষে এই বিক্রিয়াটা হয়, এটা নাম কি? শ্বসনের বিক্রিয়া। এবং আমরা যে খাবারগুলো খাই, কি কি খাবার খাই? শর্করা জাতীয় খাবার খাই, আমিষ জাতীয় খাবার খাই, চর্বি জাতীয় খাবার খাই, এই সবগুলো খাবার ভেঙে কিন্তু শক্তি তৈরি হয়। তাকায় দেখো, সবগুলো খাবার থেকেই কিন্তু শক্তি তৈরি হয়। ঠিক আছে, এটা একটু মোটা হয়ে গেছে পেনটা। এই যে দেখো, শর্করা, প্রোটিন, চর্বি, সবগুলো খাবার থেকে শক্তি তৈরি হয়। এমনকি জৈবিক অ্যাসিড, এই যে অক্সালিক অ্যাসিড, যত অ্যাসিডের নাম পড়ালাম গতকালকে, ম্যালিক অ্যাসিড, সবগুলো থেকেই শক্তি তৈরি হতে পারে। এগুলোকে বলা হয় শ্বসনিক বস্তু। তুমি একটু তাকায় দেখো তো, আমরা মোট 6 ধরনের খাবার খাই, তাই না? শর্করা, আমিষ, স্নেহ, তারপরে খনিজ লবণ, ভিটামিন এবং পানি। তুমি দেখো, খনিজ লবণ, ভিটামিন, পানির কথা এই জায়গায় বলা নাই, তার মানে এরা কিন্তু শ্বসনিক বস্তু না, এরা কিন্তু শক্তি তৈরি করতে পারে না। পানি খেলে শরীরে কোনো শক্তি আসে না, খনিজ লবণ, এখান থেকে কোনো শক্তি আসে না। এমনকি তুমি, আমরা ডাক্তার, এটা আমি নিয়মিত ফেস করি, সেটা রোগী আমাকে এসে বলে যে স্যার আমার খুব দুর্বল লাগে, আমার কিছু ভিটামিন লেখা দেন যাতে শরীরে শক্তি হয়। সবচেয়ে মজার কথা হলো, ভিটামিন থেকে কোনো শক্তি আসে না, এটাই হলো সবচেয়ে মজার কথা। আমি জানি তোমাদের মধ্যে অনেকে জানে, অনেকে ভাবে যে ভিটামিন খেলে শক্তি পাওয়া যায়। নো, মানে না, এটা একটা বড় ধরনের ভুল ধারণা। ভিটামিন থেকে কোনো ধরনের কোনো শক্তি পাওয়া যায় না। কারণ কি? ভিটামিন ভাঙলে কোনো শক্তি পাওয়া যায় না। সেই জন্য দেখো, এখানে শ্বসনিক বস্তুর মধ্যে ভিটামিনের নাম নাই, এবং অপশনে এইটাই থাকবে, নিচের কোনটা শ্বসনিক বস্তু নয়। অপশনে যদি ভিটামিন থাকে, তুমি বলবা ভিটামিন থেকে শক্তি পাওয়া, ভিটামিন কোনো শ্বসনিক বস্তু নয়। তাহলে ভাই ভিটামিন আমরা কেন খাবো? ভিটামিন শক্তি তৈরি করে না, ডিরেক্টলি শক্তি তৈরি করে না, কিন্তু ভিটামিনের মধ্যে যে কোএনজাইম গুলো থাকে, ভিটামিনস গুলো অনেক জায়গায় এনজাইম হিসেবে কাজ করে, এরা বিভিন্ন বিক্রিয়াকে প্রভাবিত করে। ওই বিক্রিয়াগুলোর ফলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভালো হয়। বিভিন্ন বিক্রিয়া, মানে শুধুমাত্র রোগ প্রতিরোধ ব্যবস্থা না, এক একটা ভিটামিনের তো এক এক রকম কাজ। দেখো, ভিটামিন এ আমাদের চোখে রোডোপ্সিন নামক পদার্থ তৈরি করে, ফলে আমরা রাতের বেলা আলো কমে গেলে আমরা দেখতে পাই। ভিটামিন বি কত কাজ করে জানো? ভিটামিন বি না থাকলে এরকম একটা রোগ আছে, রোগটা হলো, শরীরে সব ঠিক আছে, শুধুমাত্র হাতের মধ্যে শক্তি পায় না, ও লিখতে পারে না, হঠাৎ করে লিখতে পারে না। ভিটামিন বি এর অভাবে এমন হতে পারে। ভিটামিন বি এর অভাবে ডায়রিয়া হতে পারে, ভিটামিন বি এর অভাবে চামড়া নষ্ট হয়ে যায়, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। স্কারভি রোগ তোমরা নামটা শুনেছো, যদিও খুব একটা কমন প্রচলিত না। ভিটামিন ডি এর অভাবে হাড্ডি গুলো নষ্ট হয়ে যায়, হাড্ডি গুলা, তাই না? প্রত্যেকটা ভিটামিনের তো আলাদা আলাদা কাজ, শক্তি তৈরি করা কিন্তু কোনো ভিটামিনের কাজ না। ভিটামিন ই এর অভাবে চুল পড়ে যায়, চুল। তুমি যদি কখনো ডাক্তারের কাছে যাও স্কিনের সমস্যা নিয়ে, তোমাকে ডাক্তার ভিটামিন ই সবার আগে লিখে দিবে। ভিটামিন ই আমাদের স্কিনের জন্য অনেক ভালো। তুমি যে কোনো একটা লোশন বের করো, যে কোনো একটা ক্রিম বের করো, তোমার বাসায় তোমার আম্মু মাখো, তুমি মাখো, দেখবো কোথাও না কোথাও ভিটামিন ই এর কথা লেখা আছে। ভিটামিন কে এর সাথে আমাদের রক্তপাতের সম্পর্ক আছে, রক্ত চ্যাপ্টারে আমরা পড়েছি। রক্ত তঞ্চলের ফ্যাক্টর গুলো তৈরি করতে, ফ্যাক্টর 2, 7, 9, 10 তৈরি করতে ভিটামিন কে এর প্রয়োজন। তাহলে প্রিয় ছোট ভাই বোনেরা, এই তো এইগুলো হলো কথা যে ভিটামিনের সাথে কিন্তু ভিটামিনের অনেক কাজ আছে, কিন্তু কোথাও তুমি যে শক্তি তৈরি করার কাজটা পাবা না। কিন্তু আমরা সাধারণ পাবলিক মনে করি ভিটামিন খেলে প্রচুর শক্তি হবে, স্যার আমাকেও একটা ভাইটামিন লেখা দেন, আমাকে একটা ভাইটামিন লেখা দেন। ঠিক আছে, ওকে। স্যার ঘুমানোর সময় হাত পা নাড়াতে পারে না, এটা কি ভিটামিনের অভাবে? উত্তর হলো নো, মানে না, এটা ভিটামিনের অভাবে না। এটাকে বলা হয় বোবায় ধরা। মনে হয় যে বোবা ধরে ধরে রেখেছে এবং হাত পা আর নাড়াতে পারছে না। এটা ভিটামিনের সমস্যা না, এটা একটা সাইকিয়াট্রিক নিউরোলজিক্যাল সমস্যা। সে যাই হোক, ঠিক আছে, তাহলে আমার ভিটামিন ই কম, চুল অনেক ঝরে। হ্যাঁ, তুমি যদি চুল ভালো করতে চাও, স্কিন সুন্দর করতে চাও, দেখতে সুন্দর হতে চাও, তুমি ভিটামিন ই অনেক বেশি খাবা, ভিটামিন সি অনেক বেশি খাবা, ভিটামিন ডি ও অনেক খাবা। ভিটামিন খেতে হবে স্কিন ভালো করার জন্য, বুঝতে পারলাম? ভিটামিন ক্যাপসুলস খেতে হবে, এবং ভিটামিন ই না অনেক দাম, অনেক দাম। নেটে সার্চ দিয়ে দেখো, ভিটামিনের অনেক দাম। তাহলে ওকে, তাহলে শক্তি তৈরি করার পদ্ধতির নাম কি? শ্বসন।
প্রত্যেকটা কোষের প্রত্যেক মুহূর্তে 24 ঘন্টা শ্বসন চলতে পারে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন এই যে শ্বসনের জন্য আমরা সবাই জানি দুই রকম কোষ আছে পৃথিবীতে দুই রকম কোষ, আদি কোষ আর প্রকৃত কোষ। তোমরা সবাই জানো এই কথাটা, এটা আমরা ছোটবেলার পড়া, আমাদের সেই ছোট্টবেলার পড়া। কি হলো? ওকে, সে ছোট্টবেলার পড়া। দেখো দুটা কোষ, কি কি কোষ? এই যে দুইটা কোষ দেখো, এটা হলো একটা আদি কোষ। আচ্ছা ঠিক আছে, এটা একটা আদি কোষ। আদি কোষের এই যে এটা একটা প্রকৃত কোষ। কিভাবে পার্থক্য করা যায়? আদি কোষের শুধুমাত্র এই যে ক্রোমাটিন থাকে আর শুধুমাত্র রাইবোজোম থাকে, তাই না? এর কিন্তু মাইটোকন্ড্রিয়া ফাইটোকন্ড্রিয়া কিচ্ছু থাকে না। কিন্তু একটা প্রকৃত কোষে কি কি থাকে? একটা প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে, একটা প্রকৃত কোষে যে নিউক্লিয়াস থাকে, তারপর রাইবোজোম তো থাকেই, আরো কত কিছু থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, নাম না জানা আরো কত জিনিসপত্র থাকে, দেখতে পাচ্ছি কত জিনিসপত্র থাকে। তো ওগুলো আমরা আঁকলাম না। মূল পার্থক্য কি? এর মাইটোকন্ড্রিয়া থাকে, এর মাইটোকন্ড্রিয়া থাকে না। তো আমরা শ্বসনের বিক্রিয়াগুলো পড়বো, এই বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ। আদি কোষে যে শ্বসনটা হয় সেটাকে বলে অবাধ শ্বসন। আর প্রকৃত কোষে যে শ্বসনটা হয় সেটাকে বলা হয় সবাত শ্বসন। আচ্ছা ঠিক আছে, সবাত মানে এটাতে অক্সিজেন লাগে, অবাধ মানে এটাতে অক্সিজেন লাগে না। তো পার্থক্যটা তুমি দেখতে পাচ্ছ। এখন সবাত শ্বসনের ধাপ হলো 4টা ধাপ। কি কি ধাপ? প্রথম ধাপের নাম গ্লাইকোলাইসিস, ধাপ নাম্বার 1। প্রথম ধাপের নাম গ্লাইকোলাইসিস, সেটা আমরা সবাই জানি আশা করি। তো শ্বসনের কয়টা ধাপ? সবাত শ্বসনের 4টা ধাপ। নামগুলো কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ধাপের নাম গ্লাইকোলাইসিস, দ্বিতীয় ধাপের নাম পাইরুভিক, এটা পরীক্ষায় কিন্তু আসবে, পাইরুভিক অ্যাসিডের জারণ। তৃতীয় ধাপের নাম ক্রেবস চক্র। চতুর্থ ধাপের নাম ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এগুলো তোমরা কিছুটা হলেও জানার কথা। অবাধ শ্বসনের 2টা ধাপ, প্রথম 2টা ধাপ, ওইখানকার যে প্রথম 2টা ধাপ, ওই 2টা ধাপই হুবহু একই, গ্লাইকোলাইসিস এবং পাইরুভিক অ্যাসিডের জারণ। এখন তোমাকে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা খেয়াল করতে হবে, অবাধ শ্বসনের যতগুলো ধাপ আছে ওর সবগুলাই ঘটে কোথায়? সাইটোপ্লাজমে। 1 আর 2, দুইটি কারণ তো মাইটোকন্ড্রিয়া নাই, কিন্তু সবাত শ্বসনের শুধুমাত্র 1 নাম্বার ধাপটা ঘটে সাইটোপ্লাজমে। বাকি 2, 3, 4 এই 3টা ধাপ কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ার ভেতরে। এটা হলো পরীক্ষার 1 নাম্বার কথা। তাহলে সবাত শ্বসনের 4টা ধাপের মধ্যে 3টা ধাপ ঘটে মাইটোকন্ড্রিয়ার ভেতরে, শুধু প্রথম ধাপটা ঘটে সাইটোপ্লাজমে। আর এর প্রথম ধাপটাও গ্লাইকোলাইসিস, হুবহু একই জিনিস। এরও প্রথম ধাপের নাম গ্লাইকোলাইসিস, দ্বিতীয় ধাপের নাম পাইরুভিক অ্যাসিডের জারণ। এর যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই, এর সবগুলোই ঘটে সাইটোপ্লাজমে। এখন তুমি যদি একটা জিনিস খেয়াল করো, এই যে গ্লাইকোলাইসিস, সেটা কিন্তু এখানকারও 1 নাম্বার ধাপ, এখানকারও 1 নাম্বার ধাপ। এই জন্য গ্লাইকোলাইসিস যেহেতু 2 জায়গাতেই থাকে, এই জন্য গ্লাইকোলাইসিসকে বলা হয় শ্বসনের, এই জন্য গ্লাইকোলাইসিসকে বলে শ্বসনের সাধারণ গতিপথ। গ্লাইকোলাইসিসকে কি বলে? গ্লাইকোলাইসিসকে বলে শ্বসনের কমন পাথওয়ে, কারণ 2 কোষেই ঘটে। এটাকে বলে শ্বসনের সাধারণ গতিপথ। শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ গতিপথ মানে কি? সাধারণ গতিপথ মানে কমন পাথওয়ে, কমন 2 জায়গাতেই, কমন 2 জায়গাতেই পাওয়া যায়। আচ্ছা, খুব ভালো, শ্বসনের সাধারণ গতিপথ। তারপরে তোমাকে বলবে যে এইটার কি আর কোনো নাম আছে? হ্যাঁ, এটা যেহেতু শুধুমাত্র সাইটোপ্লাজমে ঘটে, এই জন্য এইটার অপর নাম সাইটোপ্লাজমিক শ্বসন। এটা দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। আচ্ছা, আমি কিন্তু তোমাদেরকে যা পড়ালাম, আমি কিন্তু তোমাকে গ্যারান্টি দিলাম তোমরা এগুলোতে বায়োলজি মেডিকেলে কমন পাই যাবা, যদি আমার এগুলো সব মনে রাখো। 3 নাম্বার, বিজ্ঞানীদের নাম অনুসারে এটাকে ইএমপি পাথওয়ে বলে। ইএমপি পাথওয়ে 3জন বিজ্ঞানী আবিষ্কার করে, তাদের নামের প্রথম অক্ষর দিয়ে এটাকে ইএমপি পাথওয়ে বলা হয়। আচ্ছা, সুন্দর কথা। তাহলে গ্লাইকোলাইসিসের এই যে 3টা নাম আমরা সবাই মনে রাখবো। গ্লাইকোলাইসিসকে 3 নামে ডাকা হয়। কেন ডাকা হয় আমি কিন্তু ক্লাসে বললাম, মনোযোগ দিয়ে মনে রাখার চেষ্টা করবা। যেহেতু সাইটোপ্লাজমে হয় সাইটোপ্লাজমিক শ্বসন, যেহেতু 2টা কোষেই পাওয়া যায়, আদি কোষ প্রকৃত কোষ, ঠিক আছে। আর এটা যেহেতু আর একটা হলো 3জন বিজ্ঞানী নাম অনুসারে, যেটা 3জন বিজ্ঞানীর প্রথম অক্ষর নিয়ে এটা
নামকরণ করা হয়েছে ইএমপি পাথওয়ে। এই সবগুলো কার নাম? এই সবগুলো হলো গ্লাইকোলাইসিসের অপর নাম, গ্লাইকোলাইসিসের অপর নাম। এখন তোমাকে বুঝতে হবে শ্বসন বিক্রিয়াটা আসলে কি। প্রিয় ভাই বোনেরা একটু তাকায় দেখো তো, হোয়াট ডাজ ইট মিন বাই শ্বসন। শ্বসন মানে শক্তি তৈরি করা। তো তুমি এই জায়গায় তাকায় দেখো, আমরা শ্বসনের শুরুতে গ্লুকোজ নিব, এই পুরো শ্বসন হওয়ার পর এই গ্লুকোজ থেকে 36 অণু এটিপি পাওয়া যাবে, 6 অণু কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে কয় অণু? 6 অণু কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। এই তো, ঠিক আছে, গ্লুকোজ। এখন প্রত্যেকটা ধাপে এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আজকের দিনে একমাত্র পড়া এইটাই। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনাটা কিন্তু একবারে ঘটবে না। গ্লুকোজ থেকে 36 অণু এটিপি কিন্তু একবারে ঘটবে না, ধাপে ধাপে ঘটবে। কয়টা ধাপে ঘটবে? 4টা ধাপে। এইটাই পরীক্ষায় বারবার আসবে, বারবার করে আসবে, এটাই আমরা এখন পড়ে ফেলবো। প্রিয় ভাই বোনেরা সবাই এই জায়গায় মনোযোগ দাও। এই স্লাইডটা পরীক্ষায় ঢাকা ভার্সিটি আমার পরীক্ষায় আসছে, তোমাদেরও আসবে। গ্লাইকোলাইসিস আজকে এখন পড়াবো। তাহলে গ্লাইকোলাইসিস মানে কি? গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজকে ভাঙা। গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজকে ভাঙা। গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙা। তাহলে দেখো গ্লাইকোলাইসিস, এই ধাপে আমরা গ্লুকোজকে ভেঙে, তাকায় দেখো তো, 2 অণু পাইরুভিক অ্যাসিড বানাবো। গ্লাইকোলাইসিসে গ্লুকোজকে ভেঙে 1 অণু গ্লুকোজ থেকে লিখে দেই। প্রথমে 1 অণু গ্লুকোজকে ভাঙবো, 1 অণু গ্লুকোজকে ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড পাবো। পাইরুভিক অ্যাসিড 2 অণু এটিপি পাবো, 2 অণু NADH পাবো। মনে রাখতে হবে গ্লাইকোলাইসিস মানে 2 এর খেলা। টনটনাটন মুখস্থ করে ফেলো সবাই। দেখো এই 3টা এখনই মুখস্থ করো, একটু পরে কিন্তু পড়া ধরবো। গ্লাইকোলাইসিস 1 অণু গ্লুকোজ থেকে কি পাওয়া যায়? 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি, 2 অণু NADH2। গ্লাইকোলাইসিসে 1 অণু গ্লুকোজ থেকে, 1 অণু গ্লুকোজ থেকে কি পাওয়া যায়? আবারও মনে রাখবা, 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি, 2 অণু NADH2। সবাই মুখস্থ করে ফেলো এখনই। মুখস্থ যার যার হয়ে গেছে কমেন্ট করো ডান। একদম মুখস্থ করে ফেলো, মুখস্থ করে ফেলো। 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু, একদম ডান কমেন্ট করো ডান। ওকে, ভেরি গুড। তাহলে মুখস্থ করে ফেললা, তাহলে আমি হ্যাপি। তাহলে দেখো ব্যাপারটা অনেকটা এইরকম। ব্যাপারটা কিভাবে বোঝাবো এটা তোমাদেরকে সহজ করে বোঝাতে চাই। ব্যাপারটা বুঝো, ধরো গ্লুকোজ হলো 1 পিস ইট। আচ্ছা, গ্লুকোজ ইট কিভাবে রাখে? আমি এখানে ইট আঁকতে পারি না। আচ্ছা, ধরো এই যে ইট আঁকলাম। তাহলে শুরুতে তুমি একটা ইট নিয়ে খেলা শুরু করেছো। এই যে এই গ্লুকোজটা হলো 1 পিস, এই গ্লুকোজটা হলো 1 পিস ইট। ইটটাকে প্রথম ধাপে এক ধাক্কায় একটা বাড়ি মারলা, বাড়ি মানে এটা মাত্র 2 টুকরা হলো। এই যে এটা 2 টুকরা হলো। এই 2 টুকরার নাম কি? পাইরুভিক অ্যাসিড। এখন এই 2 টুকরাকে এটাকে আরো ছোট ছোট ভাগে ভাঙবো। তাহলে এইবার পরের ধাপে আমরা পাইরুভিক অ্যাসিডকে ভাঙবো। ধাপ নাম্বার 2। 2 নাম্বার ধাপের নাম কি? পাইরুভিক অ্যাসিডের জারণ। তাহলে 2 নাম্বার ধাপের নাম হলো পাইরুভিক অ্যাসিড। এখন তো আমরা পাইছি কি? পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজ তো আর নাই, কারণ গ্লুকোজকে তো পাইরুভিক অ্যাসিডে কনভার্ট করলাম। তাহলে পাইরুভিক অ্যাসিডের জারণ। ওকে, তো তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে আমরা কি পাবো? 2 অণু পাইরুভিক অ্যাসিডের জারণ। 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে তুমি কি পাবা? তুমি পাবা 2 অণু অ্যাসিটাইল কোয়ে। মুখস্থ, একদম মুখস্থ, এগুলো এখন আর বোঝাবুঝি টাইম নাই, পরীক্ষায় দিলে কমন আসবে। তারপর 2 অণু NADH2, একদম ডান, এখানেও 2 এর খেলা। 2 অণু NADH+। তাহলে 2 অণু NADH+। তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে আমরা কি কি পাবো? 2 অণু অ্যাসিটাইল কোয়ে পাবো, 2 অণু NADH+ পাবো। কথাটা কি ক্লিয়ার? 2 এর খেলা, 2 এর খেলা। তাহলে NADH। এইবার পাইরুভিক অ্যাসিড কি আর আছে? এবার হয়ে গেল সেটা অ্যাসিটাইল কোয়ে। ভালো করে তাকাও, এই অ্যাসিটাইল কোয়ে প্রবেশ করবে ক্রেবস চক্রে। চক্রটার নাম কি? চক্রটার নাম হলো ক্রেবস চক্র। এই অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে প্রবেশ করে। তাহলে 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে
ভালো করে তাকাও, এই জায়গাটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, পরীক্ষা এটাই আসবে। 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে, কয় অণু? 2 অণু অ্যাসিটাইল কোয়ে তো গেল ওখানে, ওইখান থেকে কি কি পাওয়া যায় তাকা দেব। আচ্ছা এই জায়গায় একটা ছোট্ট জিনিস অ্যাড করে দাও, কার্বন ডাই অক্সাইড, 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। ওকে, এটাও লাগবে, সব দুইয়ের খেলা। প্রথম ধাপে কোনো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না। ওকে, তো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এইখানে, এই জায়গায়। তাহলে তুমি সবার আগে লিখবা সবচেয়ে বেশি উৎপন্ন হয় 6 অণু NADH2, 2 অণু FADH2, একদম আলাদা। দেখো কত বেশি পরিমাণে, 2 অণু ATP এবং 4 অণু কার্বন ডাই অক্সাইড। তাহলে এইটা মনে রাখাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ক্রেবস চক্রটা। 6 অণু NADH2, 2 অণু FADH2, 2 অণু ATP, 4 অণু কার্বন ডাই অক্সাইড। 6 4 2 2, 6 4 2 2, 6 4 2 2। এইটা আমার ভর্তি পরীক্ষা আসছিল, কিন্তু ছোট্ট একটা টুইস্ট আছে, ভালো করে তাকাও। 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে এগুলো পাওয়া যায়। যদি বলে 1 অণু থেকে কি পাওয়া যাবে? অর্ধেক। যদি বলে ক্রেবস চক্রে 1 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে কয়টা এটিপি পাওয়া যায়? উত্তর হবে 1টা। 1 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে কয়টা কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে? উত্তর হলো 2টা। 1 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে কয়টা NADH2 পাওয়া যাবে? উত্তর হবে 3টা। 1 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে কয়টা FADH2 পাওয়া যাবে? উত্তর হবে 1টা। তার মানে হাফ হয়ে যাবে। কিন্তু যেহেতু 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু অ্যাসিটাইল কোয়ে, তার মানে আমরা তো ওই হিসাবটাই করতে থাকবো যে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু অ্যাসিটাইল কোয়ে পাওয়া যায়, সেটা থেকে কি কি পাওয়া যায়। আমাদের হিসাব অলরেডি ডান। দেখো তো হিসাব মিলে গেল। শেষের এই ধাপটাকে আমরা লিখবো ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই ধাপে কি হবে? এই যে NADH2 গুলো এবং FADH2 গুলা, তোমরা এই জিনিসটা বোঝো কিনা আমি জানি না। টাকা 2 রকম, একটাকে বলে নগদ টাকা। নগদ টাকা তো আমরা সবাই বুঝি, নগদ টাকা মানে হলো এটিপি, নরমালি এটিপি। আর আমরা ব্যাংকে চেক জমা দিই, তাই না? চেক থেকে আমাদেরকে টাকা দেয়, তাহলে চেক থেকে আমাদেরকে টাকা দেওয়া হয়। তো এই যে NADH2, এই NADH2 বলো, এগুলো হলো চেক বইয়ের মতো, এগুলা থেকে এটিপি পাওয়া যায়। FADH2, এগুলা থেকে এটিপি পাওয়া যায়। তোমরা এটা পারার কথা। 1 অণু NADH2 থেকে 3 অণু এটিপি পাওয়া যায়। 1 অণু FADH2 থেকে 2 অণু এটিপি পাওয়া যায়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, রিয়েলি ইম্পর্টেন্ট। তাহলে এইটাই নরমাল রুল, কিন্তু রুলেরও একটু ব্যতিক্রম আছে, সেটাই আমরা এখন দেখব। এটা তোমরা আগে পড়ে থাকলে এটা অলরেডি জানো। তাহলে আমরা এখন টাকাগুলো ভাঙাবো। 2 অণু NADH2, 6 অণু এটিপি হওয়ার কথা, কিন্তু গ্লাইকোলাইসিসের এই NADH2 টার এটার পাওয়ার একটু কম, এইটার পাওয়ার একটু কম। সেই জন্য গ্লাইকোলাইসিসের ওই NADH2, 1 অণু NADH2 থেকে 2 অণু এটিপি পাওয়া যায়, যেখানে বাকি সব জায়গার NADH2 থেকে 3 অণু এটিপি পাওয়ার কথা। তো ধরো এই চেক বইটার একটু পাওয়ার কম আর কি, ব্যাপারটা অনেকটা এরকম আর কি। গ্লাইকোলাইসিসে যে NADH2 উৎপন্ন হয় সেটার পাওয়ার একটু কম। তো আমরা ছোট্ট একটা টান দিয়ে দেই। ধরো এইটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় যদি তীর চিহ্ন দিই, তাহলে এখান থেকে আমরা লিখবো 4 অণু এটিপি। আচ্ছা, 4 অণু এটিপি তৈরি হলো। ওকে, তারপরে এই এটিপিটা সরাসরি এই জায়গায় পাঠিয়ে দাও। 2 অণু এটিপি আমরা দেখতেই পাচ্ছি। তাহলে গ্লাইকোলাইসিস আলটিমেটলি তৈরি হয় কয় অণু এটিপি? 6 অণু এটিপি। আচ্ছা সুন্দর, 6 অণু এটিপি, বাস্তবে 6 অণু এটিপি এই জায়গায় তৈরি হয়। এখানে কোনো এটিপি তৈরি হয় না, কিন্তু এইটা আমরা একটা থেকে 3 অণু, NADH2 মানে 3 অণু, তাহলে 3 দুগুণে 6 অণু এটিপি তৈরি হবে। তাহলে এইটার জন্য আমি লিখলাম এই কালার দিয়ে লিখলাম, এইটার জন্য আমি এই কালার দিয়ে লিখলাম 3 দুগুণে 6 অণু এটিপি। ওকে, ঠিক আছে। এবার এই যে 3 6 18, এইটা থেকে হবে 18 অণু এটিপি। 3 6 18, একটা থেকে 2, 2 দুগুণে 4 অণু এটিপি। আর এই যে এখানে একটা 2 আছে, এই 2টাকে উপরে লিখে দিলাম, 2 অণু এটিপি। এখন তুমি এটিপি গুলো যোগ করো তো ভাই। 6 4 10, 10 2 12, 12 4 16, 16 আর 18 34, 34 আর 2 36 অণু এটিপি। এই যে হিসাব মিলিয়ে গেল 36। তোমার কাছে এটাকে জঞ্জাল বলে মনে হতে পারে যে ভাই কি ঘটনা ঘটলো। যাই ঘটুক, তুমি খুব সিম্পল, এখানে সব দুইটা দুইটা করে উৎপন্ন হয় দেখতে পাইলা,
এখানেও 2টা করে উৎপন্ন হইলো। এই জায়গাটা কষ্ট করে মনে রাখতে হবে, 6 2 2, তারপর জাস্ট কনভার্ট করে দিলা, এই তো। ঠিক আছে, ক্লাস কই হতে পারে ভাইয়া? তো হালাল চেক ভাইয়া, গতদিন স্লাইড দিয়েছিলেন না কেন? স্লাইড দেয় নাই গতদিন, কেন স্লাইড দিব না? গতদিন স্লাইড দেয় নাই, আমার তো মনে হয় আপলোড করে দেওয়ার কথা, দেওয়ার তো কথা। আচ্ছা আমি দেখবো কতদিন কেন স্লাইড দিই, আমি স্পষ্ট করে বলে দিয়েছি স্লাইড দেওয়ার জন্য, অবশ্যই দিব এবং আমি ধরবো এখনই কেন দেয় নাই গতদিন স্লাইড। ওকে, তো এই স্লাইডটা আমার এই স্লাইড দেখে কিন্তু পড়ার দরকার নাই। আর দেখো আমরা বললাম না 36, এই 36 কোন এটিপি মিলে গেল, তাহলে 6 অণু কার্বন ডাই অক্সাইড কোথা থেকে মিলবে? এই যে তাকায় দেখো, 6 অণু কার্বন ডাই অক্সাইড মিলে গেল, এই যে 6 অণু কার্বন ডাই অক্সাইড, এখানে 4 অণু, এখানে 2 অণু, দেখো যে উৎপন্ন হয়ে গেল, তাহলে পুরোটা উৎপন্ন হয়ে গেল। ভাইয়া এই পড়াটা আমি তাহলে বই থেকে কোথা থেকে পড়বো? তুমি সবার আগে এই স্লাইডটা পড়বা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড, তারপর বাকি সব পড়ালেখা, কারণ পরীক্ষায় এইটাই সবার আগে আসবে। এখন যদি তোমাদেরকে আমি প্র্যাকটিস করতে দেখাবো, তুমি দেখবা যে এইটাই বারবার আসছে। সবাই এই পেজটা বের করো। আচ্ছা, এই পেজটা বের করো, একদম শক্তির হিসাবের পেজটা সবার আগে বের করো, ওটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। শক্তির হিসাবের পেজটা বের করো, বাপরে বাপ, স্লাইড উল্টাতে উল্টাতে আমার জান বের হয়ে গেল। সো এই যে এইটা, আহ এখন আবার পারে চলে যাচ্ছিস, এইটা থেকেই পরীক্ষার প্রশ্ন আসবে, আমি তোমাদেরকে মাত্র এইটাই লিখে দিলাম। এই যে দেখো, এইটা মাত্র তোমাদেরকে লিখে দিলাম। তাহলে হোয়াট ইজ গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিসে কি পাওয়া যায় পরীক্ষায় আসবে, পাইরুভেনিক অ্যাসিডে জারণে কি পাওয়া যায় পরীক্ষায় আসবে, ক্রিবস চক্রে কি পাওয়া যায় পরীক্ষায় আসবে, ডেন্টালে আসছে, ইটিসি তে কনভার্সন হয় সেটা আমরা জানলাম, এবং সর্বমোট কতটুকু শক্তি এটা আসছে। তো আমরা এটা জানবো, মনে রাখতে হবে যে 1 কিলো ক্যালোরি শক্তি সমান, তুমি এটা জানো কিনা জানি না, যে 1 কিলো ক্যালোরি শক্তি সমান, বলা হয় যে তুমি একটা এটিপি, 1 ATP সমান 10 কিলো ক্যালোরি, তাহলে 36টা এটিপি সমান 360 কিলো ক্যালোরি। অতএব এখন তুমি যদি এমনি নর্মালি বাইরে গ্লুকোজ ভাঙো, তুমি যদি কোষের বাইরে গ্লুকোজ পোড়াও, তাহলে সেখান থেকে 686 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় কোষের বাইরে। তুমি রাসায়নিক ল্যাবে যদি পরীক্ষা করো, গ্লুকোজ ভেঙে গ্লুকোজকে অক্সিজেনের সাথে বিক্রিয়া দাও, মানে গ্লুকোজকে আগুনে পোড়াও, তাহলে কত ক্যালোরির শক্তি পাওয়া যাবে? 686 কিলো ক্যালোরি। সেই গ্লুকোজকেই তুমি কোষের ভিতরে যখন অক্সিজেন দিয়ে শ্বসন করাচ্ছ, তখন শক্তি পাওয়া যায় 360। তাহলে শ্বসনের যে পাওয়ার সেটা কত? 686/360, এইটা কত আসে? অ্যারাউন্ড 54 সামথিং আসে, 54 সামথিং। তো এই যে এই পার্সেন্টেজটাই এই জায়গায় দেওয়া, দেখো এই জন্য শ্বসনের যে কার্যক্ষমতা সেটা হলো 55.4%। ঠিক আছে ভাইয়া, খালি এসএস এর বই পড়লেই নাকি হবে? শুধু দাগানো বই দিয়েছে, বোর্ডের লিক লাইক গুলো দিয়েছিল না, বোর্ডের গুলো দিব, আমি অবশ্যই দিতে বলবো। ঠিক আছে, এটা আমি অবশ্যই দিতে বলবো। আচ্ছা ফাইন। তো তাহলে দেখো তো যা যা পড়লাম, যা যা পড়লাম তুমি উত্তর করতে পারবে কিনা, দেখো কতবার প্রশ্ন আসে, তোমার হয়তো বা বিশ্বাস হবে না, আমরা যে টপিকটা পড়লাম এই টপিকটা নিশ্চিত কমন মার্ক আসতে যাচ্ছে, নিশ্চিত কমন মার্ক আসতে যাচ্ছে। গতদিন কিন্তু এটা আমি পড়াইছি, মনে পড়ে কিনা এটা দিয়েই শুরু করে দেখি কার কার মনে পড়ে। বলো তো, প্রশ্ন নাম্বার 1, সবাই ভালো করে উত্তর দাও। প্রশ্ন নাম্বার 1, ভালো করে দেখ, সবার আগে এইটা উত্তর দাও, পারা যাবে কিনা।
সাবাস, এত স্ল্যাক পড়বে কার্বন ডাই অক্সাইড গ্রহিতা পেপা ও মাপা, সাবাস, ঠিক আছে, ওকে, সুন্দর। কেলভিন চক্রে গতদিন কিন্তু আমি বলছি আমি যা পড়াবো তাই পরীক্ষায় পাবা। এখন ক্লাসগুলো যে করবে সে না এগুলো কমন পাবে, যে করবে না যেভাবে আমি নিজেই পণ্ডিত, এত টাইম নাই আমার ক্লাস করার, সে থ্যাংক ইউ সো মাচ হয়ে যাবে। ভেরি গুড। তাহলে রুবি কামস টু পিজি হসপিটাল টু গেট গ্লুকোজ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে যেটা উত্তর করবা সেটা হলো এইটা, মাত্র আমি আলোচনা করেছি। দেখি কার, এই এটা তো আমার পরীক্ষায় আসছিল, এটাই তো আমার পরীক্ষায় আসছিল, বললাম না 2012 সাল, এই তো 2012 সাল, ঢাকা বিশ্ববিদ্যালয়, দেখো এসেছে। ক্লাস করে বইয়ে নোট করে স্লাইড পড়লেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে এটা কি হবে উত্তর? এটা কে উত্তর দিবে? কে তোদের উত্তর দেখতেছে? হ্যাঁ, বি, ভেরি গুড। তাহলে এফএটি কয়টা উৎপন্ন হয়? বিশ্বাস হয় না? আচ্ছা ঠিক আছে, এইবার দেখতো 13 বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, যা পড়েছি তাই আসবে, একদম ইজি ইজি ইজি। কোন অ্যাসিডটা উৎপন্ন হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়? কোন অ্যাসিডটা উৎপন্ন হয়? পাইরুভিক অ্যাসিড। থ্যাংক ইউ, আগুনের মতো উত্তর দিবি, জাস্ট একদম ঘাটাঘাট, একদম থামবি না। গতকালকে পড়াইলাম না 3 পিজিএ 3 পিজিএ কোন প্রক্রিয়া উৎপন্ন হয় রে? রুবি কামস টু পিজি হসপিটাল টু গেট গ্লুকোজ। না পারার কোনো কারণ আছে? তোকে কেউ ঠেকাতে পারবে? এই বেটারা কি উত্তর দিচ্ছে সেটা? 10 নম্বর প্রশ্ন, রুবি কামস টু পিজি হসপিটাল টু গেট গ্লুকোজ। এই উৎপন্ন হওয়ার কথা বলছে, উৎপন্ন, উৎপন্ন হওয়ার কথা বলছে, ভালো করে দেখ, তোরা তো ডুবাবি আমাকে। হ্যাচোস্লেক চক্রেও ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে নাকি? C3 চক্র, C3 চক্র, ক্রেবস চক্র, একটা থাপ্পড় দিব না? পড়ালেখা করিস না বেটা, গতকালকে ক্লাস করিস নাই, তোদেরকে তো মারতে মন চাচ্ছে আমার, মারতে। আচ্ছা বল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রশ্ন পারবি যদি ক্লাসটা খালি অ্যাটলিস্ট করিস। 9 বল, 9, মাত্র পড়াইলাম, মাত্র পড়াইলাম, বল তাড়াতাড়ি, বল তাড়াতাড়ি বল। ভেরি গুড, এই রাবিনা তুই তো দারুণ পারতেছিস। সৌরভ, পারভিন, এই তোরা তো সেরা পুরা। অনিমা, পল, এই তোরা তো পুরো আগুন, কড়া অবস্থা তোদের, কড়া অবস্থা। তোদেরকে কে আটকাবে দুনিয়াতে? গতদিন এটা পড়াইলাম না, গতদিন মনে হয় প্র্যাকটিস করার টাইম পেনি, সিনেমা দেখাইতে দেখাইতে। এটা বল দেখি, 8 বল দেখি। সাবাস সাবাস, ভালোই তো পারছিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলোকে তাহলে তো ভাঁজ করে দিলি। আচ্ছা এবার একটু কঠিন বিশ্ববিদ্যালয়, অন্য ভার্সিটিতে যাই, যারা একটু কঠিন প্রশ্ন করে, চল দেখি ওগুলোকে ভাঁজ করতে পারিস নাকি। আচ্ছা, আজকে যা পড়ালাম, ওকে ওকে, দেখি বল বুদ্ধি আছে নাকি ঘটের মধ্যে। যদি এই যে জাহাঙ্গীরনগর ডি, হালকা একটু পড়ালেখা করলে উত্তর করতে পারবি। কোথায়, কোথায় উৎপন্ন হয়? 18 বল, 18 বল। ভেরি গুড, ডি হবে উত্তর। বললাম না বাকি সবকিছু কোথায় তৈরি হয়? মাইটোকন্ড্রিয়া। তাহলে এই যে অ্যাসিটাইল কোয়ে, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, এটা কোথায় তৈরি হয়? মাইটোকন্ড্রিয়ায় তৈরি হয়, বিক্রিয়া নাম্বার 2, বিক্রিয়া নাম্বার 3, বিক্রিয়া নাম্বার 4। একটু বুদ্ধি না থাকলে তো খুবই কঠিন। খুব সুন্দর, তাহলে তোমরা এটা ভালোই পারলা। আচ্ছা চলো, আজকে এগুলো কতবার আসে শুধু তোমাদেরকে বুঝাইস। আচ্ছা শক্তির হিসাবগুলো গেল কইরে? এটা অনেকবার আসার কথা, প্রশ্নগুলো দেখতেছি না কেন? আহ কতবার আসবে? তো প্রচুর প্রশ্ন আসার কথা, মানে আসার কথা তো বটেই, প্রশ্নগুলো দেখতেছি না কেন চোখে? আসছে তো, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। তাহলে এটা বল দেখি, 73 বল, মাত্র পড়ালাম। সাবাস, তাহলে 6টা। সাবাস সাবাস, তোরা তো ভালোই পারতেছিস রে, তোরা তো শিখেই গেলি। আচ্ছা একটু কঠিন হবে পরে টপিকটা পড়াতে, যা বুঝলাম, কারণ ওখান থেকে ভালোই প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা কি বলে, জাহাঙ্গীরনগরে ভালোই প্রশ্ন আসে। আচ্ছা ঠিক আছে,
একটু কষ্ট করে পড়তে হবে, যেহেতু ভার্সিটিতে অনেকগুলো প্রশ্ন আসে ওখান থেকে, ওই টপিক থেকে। আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যা পড়লাম ওই টপিকের প্রশ্ন কই? ওই টপিকের প্রশ্ন একদম নরমাল। বল 8 নম্বরে বল, 8 বল, 8। যারা ক্লাসে উত্তর দিবে এরা কিন্তু ভালো করবে, কারণ এদের ব্রেনে কিন্তু একটা স্টর্মিং হচ্ছে যে অনেস্টলি উত্তর দিবে, ও কিন্তু ভালো করবে, কারণ ওর ব্রেনে একটা স্টর্মিং হচ্ছে। ঠিক আছে, লাস্ট লাস্ট একদম লাস্ট। সবই পারবা ইনশাল্লাহ, না পারার কোনো কারণ নাই, খুবই ইজি এগুলা। না পারার কোনো কারণ নাই, নিজেও বুঝতে পারতেছো যে ঠিক আছে আমার ব্যাপারটা আয়ত্তে চলে আসছে। আরেকটা দেই, এটা একটু কঠিন পাওয়া যায় নাকি। এটা বল, 24 বল। দেখছিস কিভাবে পড়তে হয়? ভেরি গুড। শ্বসনের দ্বিতীয় ধাপে খ উত্তর। এই বেটা, শ্বসনের দ্বিতীয় ধাপে কয়টা নিষ্কৃত হবে? দ্বিতীয় ধাপ। তোদের মাইক তো একটা মাটিতে পড়বে না। কয়টা? ক উত্তর, ক। আচ্ছা, এবার তোমাকে একটু তাকায় দেখো, এইটা বলো তো। সাবাস, ভালো ভালো স্টুডেন্টের ক্লাস নিচ্ছি আমি, আমি খুব হ্যাপি। তাহলে যতগুলো এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছিল মোটামুটি সবগুলোই তো পড়াই দিলাম। আমি একটু আগে এটা দেখাইছি, কে এটা বলতে পারবে? এটা বলতে পারলে ধরে নিব তোরা বস। 50 যদি বলতে পারিস ধরে নিব তোরা বস। বল 50টা বল শুনি। ওকে, ভেরি গুড। তাহলে ক্রেবস চক্রে মোট কয়টা এটিপি উৎপন্ন হয়? এই যে ছবির দিকে দেখো, এইখানে আমরা আলাদা করে লিখেও দিয়েছি, টোটাল 24টা এটিপি। ভাই বোনেরা, ক্রেবস চক্রে টোটাল 24টা এটিপি উৎপন্ন হয়। যারা ভালো করেছো আগে থেকেই পারো অনেক ভালো, যারা পারতা না তাদেরকে জানিয়ে দিলাম ক্রেবস চক্রে 24টা, গ্লাইকোলাইসিসে 6টা, হয়ে গেল 30টা, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশনে 6টা, 3 দুগুণে 6। এই তো আর নাই কোনো ভয়, এরই সাথে সাথে সবগুলো এটিপির হিসাব পেরে গেলা। তোমাকে আর কে আটকাবে এখন? এই শ্বসনের আর শ্বসন থেকে আর কি প্রশ্ন আসে? শ্বসন থেকে এরপর যে প্রশ্নটা আসবে, এটা দেখে তোর একটু আত্মা চমকে উঠতে পারে, তোরা একটু ভয় পেতে পারিস, কিন্তু আমি এটা না পড়াই দিলে কিছু কারো কারো সাথে আসলে অন্যায় করা হবে। তোমাদের অনেকেই এটা পড়তে কষ্ট পাবে আমি জানি, কিন্তু এটা এখান থেকে প্রশ্ন আসছে, কতগুলো প্রশ্ন আসছে আসলে কি বলবো। এই যে এইটা পুরাটা থেকে প্রশ্ন আসছে, জানো অনেকগুলো করে প্রশ্ন আসছে। তুমি যদি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে চাও তাহলে এখান থেকে প্রশ্ন আসবে, ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, গ্লাইকোলাইসিসের এটা থেকে। আচ্ছা, এইচএসসি তেই তো এটা ছিল তাই না? এইচএসসি তে ছিল, থাকলে তো ভালোই। এটার নাম কি? এটার নাম গ্লাইকোলাইসিস। গ্লাইকো মানে গ্লুকোজকে ভাঙবো। অলরেডি প্রথমটা আর শেষটা তো আমরা পারি। গ্লুকোজ ভেঙে আমরা কি তৈরি করব? গ্লুকোজ ভেঙে আমরা পাইরুভিক অ্যাসিড তৈরি করব। কয় অণু পাইরুভিক অ্যাসিড? 2 অণু পাইরুভিক অ্যাসিড। তুমি বলবো ভাই আপনি বলছেন 2 অণু, এই জায়গায় লেখা 1 অণু, কিন্তু ছোট্ট ভাই আপুটা এই জায়গায় 1 অণু না, এই পাশেও একই রকম আরেকটা বিক্রিয়া চলতেছে। উপরে দেখবা যে এই পাশে যে বিক্রিয়া ঘটে একই রকম আরো এক পাশে আরেক, যেমন রেল রেলের যেমন দুইটা লাইন পাশাপাশি চলে, এখানেও এই পাশে একটা বিক্রিয়া চলে, ওই পাশে একটা বিক্রিয়া চলে। এই পাশ থেকে 1 অণু উৎপন্ন হয়, ওই পাশ থেকে 1 অণু উৎপন্ন হয়। তাহলে টোটাল কয় অণু? টোটাল হলো টোটাল হলো
2 অণু। আচ্ছা ঠিক আছে, প্রথম আর শেষ বিক্রিয়াটা পারলাম। এখন পরের গুলো না একটু কঠিন, মানে এটা নিঃসন্দেহে আমি বলবো না এটা খুব সহজ, নামগুলো পড়তে একটু কষ্ট পেতে হবে, কিন্তু তুমি যদি আমার টেকনিকটা ফলো করো তাহলে একটু সহজ বলে মনে হতে পারে। দেখো তো, আমার টেকনিকটা হলো এরকম, সবাই নিজে লিখে নাও, জি জি এফ এফ। তুমি জাস্ট এইটা মনে রাখো, গুড 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 ফ্রেন্ড ফ্রেন্ড, এটা দিয়ে মনে রাখো। আচ্ছা, গুড গুড ফ্রেন্ড ফ্রেন্ড, ডান। তারপরে তুমি বলো ফসফোগ্লিসারিক অ্যাসিড, পিজিএ পিজিএ পিজিএ। দেখো একই কথা তিনবার লিখলা, জি জি এফ এফ পিজিএ পিজিএ পিজিএ। তারপরে লিখলাম ওই যে আগে থেকেই আমরা পারি, পেপা পেপা পা। হয়ে গেল ভাই, পড়া অলরেডি শেষ, তোমার হয়তো বা বিশ্বাসও হচ্ছে না, কিন্তু গ্লাইকোলাইসিসের পড়াটা না শেষ হয়ে গেছে। এইটাই গ্লাইকোলাইসিসের পড়া। ভাইয়া কোনটা? এই যে আবার দেখো, জি জি এফ এফ, তারপরে G3P। G3P কিন্তু আমরা আগে থেকে চিনি, রুবিক কামস টু পিজি হসপিটাল টু গেট গ্লুকোজ। তারপর পিজিএ পিজিএ পিজিএ, পেপা পা, জিজি এফ এফ পিজিএ 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 পেপা। দেখো ডাবল ডাবল, গ্লুকোজ গ্লুকোজ, ফ্রুক্টোজ ফ্রুক্টোজ, গ্লিসারিল ডিএথিফসফেট, ফসফোগ্লিসারিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। দেখো মাত্র এই তো, এটা মনে রাখতে পারবা না? মনে রাখতে পারবা না? এটা কয়েকবার পড়লেই মনে থাকবে, এটা এমন কোনো ব্যাপার না। এখন তুমি জাস্ট মনে রাখবা, এখানকার খেলাটা হলো ফসফেট দেওয়া আর নেওয়ার খেলা। তুমি কাউকে যদি ফসফেট দাও, তার শরীরে ফসফেট যুক্ত হয়ে গেল, কারো কাছ থেকে যদি ফসফেট নাও, তার শরীর থেকে কি হলো, ফসফেট কমে গেল। খেলাটা ভাই একদম সিম্পল। আমরা এই জায়গায় কি করব, শুধুমাত্র ফসফেট দেওয়া নেওয়া, এই যে ফসফেট দেয়া ফসফেট নেয়া। তাহলে মনে রাখতে হবে, এই জায়গাতে যাই করা হয় তার নাম হলো ফসফেট দেয়া নেয়া। এবং এই ফসফেট দেয়া নেয়াতে যে এনজাইমটা, তার নাম কি, কাইনেজ। সবাই এনজাইমটার নাম লেখো, এনজাইমটার নাম কি, এনজাইমটার নাম হলো কাইনেজ। তুমি অপূর্বকে ধরো তুমি অপূর্বকে ফসফেট দিবা, তাহলে দেখো অপূর্বর নাম হয়ে যাবে এরকম, অপূর্ব 6 ফসফেট। অপূর্বকে তুমি ফসফেট দিয়ে দিলা, বা অপূর্ব তো 6টা হাত নাই, তাহলে ধরো অপূর্ব 2 নাম দ্বিতীয় হাত বাম হাতে ফসফেট ধরে আছে, তাহলে ওর নাম হয়ে যাবে অপূর্ব 2 ফসফেট। তোমাকে প্রশ্ন করবে, এই যে অপূর্ব থেকে অপূর্ব 2 ফসফেট তুমি বানাইলা, এইটা বানানোর সময় এনজাইম কোনটা কাজে লাগে? উত্তর হলো, এইটা বানানোর সময় এনজাইমের নাম হলো কাইনেজ এনজাইম। বলবে কোন কাইনেজ? তুমি বলবা অপূর্ব কাইনেজ। শুধুমাত্র কাইনেজের সামনে অপূর্বর কথা লাগাই দিলে হবে। একইভাবে তোমাকে বললো যে তুমি অপারের মধ্যেও ফসফেট লাগাই দাও, তাহলে তুমি কি করলা, তুমি ফসফেট লাগাই দিলা, এখান থেকে তৈরি হলো ফসফেট, কি হয়ে গেল, অপার 1 ফসফেট। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে কি তৈরি হলো, অপার 1 ফসফেট। অপার ডান হাতে ফসফেটটা ধরছে, এখানকার এনজাইমটার নাম কি হবে, অপার কাইনেজ। এই তো, এইটুকু যে বুঝবে, ও পৃথিবীর সেরা, ও একদম ডান। বুঝাতে পারলাম? তাহলে দেখো তো, তাহলে এই যে অপার ফসফেট। আচ্ছা, তোমরা লিখিত নিয়ে প্রায়ই আমাকে প্রশ্ন করো বা আমাদেরকে প্রায়ই প্রশ্ন করো, আমি আগে তোমাদেরকে বলবো এই টপিকগুলোতে ফোকাস করতে। লিখিত মাত্র 4টা প্রশ্ন আসবে 2.5 মার্কের। কোনগুলো লিখিত আসবে? তোমরা সবাই অনুধাবনমূলক প্রশ্ন লিখেছো না, 6 মার্কের। আমাদের যে প্র্যাকটিস শিটটা আমরা দেই তোমাদেরকে, আমরা 14টা চ্যাপ্টারের খ নাম্বার গুলো আমি নিজে দেখাই দিব, আরো মার্ক করে দিব। ভাই খ নাম্বার প্র্যাকটিস শিট পড়ছো না? পড়ছো তো, মানে তোমরা অনুধাবনমূলক এইচএসসি তে লিখছো নাকি লেখো নাই? লিখেছে তো না? এইচএসসি বইয়ে থাকাই লাগবে না ভাই, কয় রিটেন তো এটা কোনো বাপ মা নাই। তো ওই 2.5 মার্কের খ নাম্বারের প্রশ্নগুলো আসবে, খতে যেগুলো ছিল। ঠিক আছে, কেন মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় ব্যাখ্যা করো, বা এই ধরনের ছোট ছোট 2 মার্কের জন্য যেগুলো লিখতে, সেগুলো এখন 2.5 মার্কের জন্য আসবে। ব্যাপারটা একদমই সিম্পল, এটা নিয়ে প্যারা নিও না, আমি তোমাদেরকে আশ্বস্ত করছি, একদম আশ্বস্ত করছি, এটা নিয়ে একদম প্যারা নিও না। আচ্ছা আমরা কোথায় ছিলাম? তাহলে এইটা কি বুঝতে পেরেছি? যদি তুমি জি জি এফ এফ G3P পিজিএ পিজিএ পিজিএ
পেপাপা মনে রাখতে পারো, তাহলে গ্লাইকোলাইসিস পড়া একদম ইজি, একদম ইজি। এখন দেখো গ্লাইকোলাইসিসটা আমাদের পড়া শেষ হয়ে গেছে। কিভাবে দেখো, জি মানে কি? জি মানে গ্লুকোজ। তো তাকায় দেখো, আমি তোমাদেরকে আগেই বলেছি যে ফসফেট দেওয়া নেওয়ার খেলা। তাহলে প্রথম জি, ওর সাথে একটা ফসফেট লাগাই দিলাম। গ্লুকোজের 6টা কার্বন, একটা কার্বন এসে লেগে গেল, নাম হয়ে গেল গ্লুকোজ 6 ফসফেট। আমি তোমাদেরকে বলেছি যখনই ফসফেট দিব, ফসফেট নিব, তখনই কি হবে? কাইনেজ এনজাইম। দেখো হেক্সোকাইনেজ, 6টা কার্বন বলে এই এনজাইমের নাম কি? এনজাইমের নাম হেক্সোকাইনেজ। পারা যাবে কিনা সবাই দেখো তো, পারবা কিনা? তাকায় দেখো। এই সাথে সাথে দেখো কেন পড়াচ্ছি, তুই ভাববি ভাই এডিসি কেন পড়ান, এত কঠিন পড়া তো আমার পড়তে ভালো লাগে না ভাই, এগুলো বাদ দেন, সহজ কিছু পড়ান। আচ্ছা, এর চেয়ে ফিজিক্স কত কঠিন, তারপরে তোরা বলিস ফিজিক্স নাকি রয়্যাল সাবজেক্ট, এত কঠিন। মাত্র যে পড়াটা পড়লাম, দেখ তো, এই যে তাকায় দেখো তো, প্রশ্নটার উত্তর করতে পারবা কিনা? 64, 64-এর উত্তর দাও। খাজা বাবা কেবলা খাবা। তাহলে যখনই তুমি ফসফেটের নাম দেখবা, তখনই তুমি বুঝবা কাইনেজ। আচ্ছা, সুন্দর হয়ে গেল। এইবার গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ বানাবো, গ্লুকোজ থেকে গ্লুকোজ, গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ বানাবো। গ্লুকোজ আর ফ্রুক্টোজ হলো যমজ ভাই, একে অপরের সমাণু বা আইসোমার। গ্লুকোজ আর ফ্রুক্টোজকে বলা হয় আইসোমার বা সমাণু। তাহলে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ বানাতে যে এনজাইমটা লাগবে, তার নাম কি? আইসোমারেজ এনজাইম। এনজাইমটার নাম কি? আইসোমারেজ। গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ বানালাম। ও ভাই বোনেরা, তাকিয়ে দেখো তো এই প্রশ্নটার দিকে, 63 উত্তর করো পারবো কিনা? ওকে, ভেরি গুড। এই কালকে রেজাল্ট বলেই তো তোরা আজকে হুজুরের ক্লাস বেশি বেশি করে করবি। কালকে রেজাল্ট বলেই তো বেশি বেশি করে। ওকে, ঠিক আছে। ওকে, সুন্দর। তো কে জানি কমেন্ট করলো, তাহলে আইসোমারেজ পারা যাবে। এইবার তাকায় দেখো, তাহলে এবার জি জি এফ এফ, এবার এর সাথে আরেকটা ফসফেট লাগাই দিব। তাকায় দেখো তো, আরেকটা ফসফেট লাগাই দিব। এই যে আরেকটা ফসফেট লাগাই দিলাম। ওর আগে একটা ফসফেট ছিল, এখন দুইটা ফসফেট, সেজন্য নাম হয়ে গেল কি? বিস ফসফেট। বিস ফসফেট মানে দুইটা ফসফেট, বি মানে দুই, বাই মানে দুই। ফাইন, এনজাইমের নাম কি হবে? কাইনেজ, ফসফো ফ্রুক্টোকাইনেজ। কেন ফসফো ফ্রুক্টো? কারণ কাজ করতেছে কার উপরে? ফ্রুক্টোজ ফসফেটের উপরে, এই জন্য নাম ফসফো ফ্রুক্টোকাইনেজ। আগেই তো বুঝাই বলছি, আশা করি পারবা। এরপর কি উৎপন্ন হয়? G3P, 3-ফসফোগ্লিসারেলডিহাইড বা গ্লিসারেলডিহাইড 3-ফসফেট। এটা তো আগেও ছিল, তোমার যতদূর আমার যতদূর মনে পড়ে, এটা তো গতদিনও পড়াইছি। এটা C3 চক্রেও কিন্তু ছিল। রুবি কামস টু পিজি হসপিটাল টু গেট গ্লুকোজ, মনে আছে কিনা? তাহলে এটার নাম কি? এটার নাম হলো G3P, G3P। এরপর কি? পিজিএ, পিজিএ, পিজিএ। দেখো সবগুলো একই, ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড। পার্থক্য কি? এই ফসফোগ্লিসারিক অ্যাসিডের দুইটা ফসফেট, পরেরটা থেকে একটা কেড়ে নিলাম। দেখো কেড়ে নিলাম, দেওয়া নেওয়া। এখানে এনজাইমের নাম কি? এনজাইমের নাম কাইনেজ। কোন কাইনেজ? ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। ডান। এরপর দেখো 3 নাম্বার কার্বনে ছিল ফসফেটটা, জাস্ট 2 নাম্বার কার্বনে চলে গেল। দেখো কেড়ে নেওয়া কিন্তু হয় নাই, শুধু পাশে সরাই দেওয়া হলো। সেই জন্য এইটার এনজাইমের নাম কিন্তু কাইনেজ না, এইটার এনজাইমের নাম হলো মিউটেজ। সাউন্ড একটু আমরা কমাইলে মিউট করি না, মিউট মানে কমের দিকে আসা। তুমি মনে রাখবা যে 3 থেকে 2 এর দিকে আসলে এখানে এনজাইমের নাম মিউটেজ। ডান। তাহলে পিজিএ, পিজিএ, পিজিএ হয়ে গেল। এবার পেপা পা। তো দেখো, পেপা মানে কি? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এটা কিন্তু আসবে ফসফোইনল। তাহলে এখান থেকে তৈরি হয় পাইরুভিক অ্যাসিড। কোন পাইরুভিক অ্যাসিড? পেপা, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। যেহেতু ইনল তৈরি করে, এনজাইমের নাম ইনোলেজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তৈরিতে কোন এনজাইম ভূমিকা পালন করে? ইনোলেজ। ইনোলেজ নাম কেন? কারণ ইনল তৈরি করে, ইনল গ্রুপ।
আর এখান থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, ফসফোটাকে বাদ দিয়ে দেয়। ফসফোবাদ মানেই কি? কাইনেজ। কোন কাইনেজ? পাইরুভিক অ্যাসিড কাইনেজ। তাহলে প্রিয় ছোট্ট ভাই বোনেরা, এই তো আমরা কথাটা কি বুঝতে পারলাম? কথাটা হলো, যখনই ফসফেট আদান প্রদান করা হবে এনজাইমের নাম হয়ে যাবে কাইনেজ। আর দুইটা এনজাইমের নাম শুধু আলাদা, একটা ইনোলেজ আর একটা মিউটেজ। আর একটা এনজাইমের নাম উপরে আলাদা, সেটার নাম আইসোমারেজ। যার ব্রেনে একটু ব্রেন আছে, যার মাথায় একটু মগজ আছে, সে এটা এমনি উত্তর করতে পারবে। এখন এখানে লাস্ট একটা কথা, ছোট্ট ভাই বোনেরা, যেখানে কাইনেজ এনজাইমের কাজ, সেখানে হয় ফসফেট দান করা হয়, না হলে ফসফেট গ্রহণ করা হয়। ব্যাপারটা একটু খেয়াল করো। দেখো তো, এই যে ফ্রুক্টোজকে আমি এই যে গ্লুকোজের সাথে আমি একটা, তাকায় দেখো, গ্লুকোজের সাথে আমি একটা ফসফেট লাগাইলাম। ফসফেটটাকে আসমান থেকে আসলো, আকাশ থেকে পড়লো, এটার সাথে লাগিয়ে গেল। ফসফেটটা আসে কোন জায়গা থেকে? এটিপি থেকে। এটিপি ভেঙে একটা ফসফেট এখানে যুক্ত হয়, এটিপি হয়ে যায় এডিপি। তার মানে কি? অ্যাডেনোসাইন ট্রাইফসফেটটা ভেঙে হয়ে যায় অ্যাডেনোসাইন ডাইফসফেট। একটা ফসফেট বের হয়ে এই জায়গায় ঢুকে যায়। তো যখন তুমি ফসফেট যুক্ত করবা, তখন কি হবে? এটিপির ভাঙন হবে। এখানে এক অণু এটিপির ভাঙন হয়, একইভাবে এখানে এক অণু এটিপির ভাঙন হয়। এই জায়গাগুলোতে আমরা এটিপির ভাঙন দেখতে পাই। কিন্তু আবার তাকায় দেখো তো, এর কাছে দুইটা ফসফেট ছিল। তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, একটা ফসফেট আমি খুলে নিলাম, 1 3 থেকে জাস্ট ওকে 3 বানাই দিলাম। ওই ফসফেটটা গেল কোথায়? ওই যে আবার এডিপি থেকে এটিপি তৈরি হয়। ওই যে আবার নিচে একই ঘটনা, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে যখন ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে যখন পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, এডিপি থেকে এটিপি তৈরি হয়, এডিপি থেকে এটিপি তৈরি হয়। এই তো। তাহলে এখানে যেখানে যেখানে মনে রাখবা, যেখানে যেখানে কাইনেজ এনজাইমের ব্যাপার আছে, সেখানে হয় এটিপি তৈরি হবে, না হলে এডিপি তৈরি হবে এটিপি থেকে। যে কোনো একটা ঘটনা ঘটবে। এই তো। তো মোটামুটি এই তো বেশেল। হুজুরের রক্ত লোহার মতো শক্ত, না আমার রক্ত লোহার মতো শক্ত হলে তো আমি বাঁচিয়ে থাকতাম না। তাহলে দেখি তো কতটুকু শিখতে পারলা। দেখতো এটা পারিস কিনা, তাহলে মাথায় ঘটে ব্রেন আসে কিনা, দেখতো এটা এখন পারবি কিনা। এটা কিন্তু সবচেয়ে কঠিন পড়াটা তুই শিখে গেলি। সবচেয়ে কঠিন পড়াটা কিন্তু মাত্র তুই শিখে গেলি। বলতো 65 নম্বর প্রশ্নটা সুন্দর করে বলে ফেল। 65 নম্বর প্রশ্নটা সুন্দর করে বলে ফেল। সবাই ব্রেনটা খাটা। এই বেটারা, ফ্রুক্টোজ 1 6 থেকে 3 ফসফোগ্লিসাইড, এটা তো পড়াই নাই তোদেরকে, তোরা পারবি কিভাবে? এমনি কি দিলাম নাকি? একটা এনজাইম বাদ দিছি, একটা এনজাইম বাদ দিছি, সেইটাই। একটা এনজাইম বাদ দিলাম, সেটাই তোরা পারতেছিস না। দেখছিস কত জটিল। তো দেখ, ইচ্ছা করে এটা প্রশ্ন সলভ করতে দিলাম। এইখানে একটা জাস্ট এই যে এইটা, এই সূত্রগুলো একটা দিয়েও মিলবে না। এই যে গ্লিসারলডিহাইড অ্যালডিহাইড তৈরি হয়, তাহলে অ্যালডিহাইড তৈরি, এগুলো একটা অ্যালডো যৌগ। তাহলে দেখো এখানে অ্যালডোলেজ কোন এনজাইম কাজ করবে? উত্তর হলো অ্যালডোলেজ। তো দেখো এটা কি তৈরি করতে বলছে? অ্যালডিহাইড তৈরি করতে বলছে। তাহলে অ্যালডিহাইড তৈরি করতে বললে এনজাইমের নাম কি? এনজাইমের নাম অ্যালডোলেজ। বুঝাতে পারলাম? ওকে, দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। ওকে, এবার এটা দেখো ভাইয়েরা, জাহাঙ্গীরনগরে এগুলা ভরায় ভরায় আসছে, ভরায় ভরায়। তারপর দেখো তো, দেখতে পেয়েছো? ওকে ওকে, ঠিক আছে, সুন্দর। প্রত্যেক জায়গায় বারবার আসছে। এইবার এটা বলো, এইটা বলো, 69 বলো, 69 ভাজা ভাজা করতে হবে, 69 এটা বলো। 3 থেকে 2 হইছে। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কোন এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়?
ফসফোটা বাদ হয়ে গেছে, তাহলে কোন এনজাইম? 70 কি হবে? এইখানে লিখে রাখো, জাহাঙ্গীরনগর জেইউতে প্রশ্ন আসবে। জেইউতে প্রশ্ন আসবে, লিখে রাখ। প্রমাণ তো দিয়ে দিলাম, সেই টপিক পড়াই দিলাম, নামাজের পর বাকি দুটো টপিক পড়াই দিল। শ্বসনের আর মাত্র 10 মিনিট লাগবে শ্বসন পড়াইতে, আমাদের 20-30 মিনিটের 30 মিনিটের ক্লাস শেষ। মনে রাখবা, মাগরিবের নামাজের সময়, মাগরিবের নামাজটা আমার মানে মাগরিবের, যখন আমি মাগরিবের নামাজ পড়ি, আমার এটা সবচেয়ে প্রিয়। মাগরিবের নামাজ দোয়া কবুলের মোক্ষম সময়। সবাই আজকে ভালো মতো আল্লাহর কাছে লাস্টবারের মতো চেয়ে নাও, হে আল্লাহ, তোমাকে যাতে কালকে রেজাল্টটা ভালো দেয়। মাগরিবের নামাজের বিরতি, আজান হচ্ছে, অনেক জায়গাতেই হয়তো আজান হচ্ছে না, কিন্তু যেহেতু ঢাকাই সেন্টার ধরে আমাদেরকে বিরতি দিতে হবে। তো মাগরিবে সবার জন্য দোয়া থাকলো। মাগরিব নামাজ বিরতি।